নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো, হুবহু মিল পাচ্ছি সেই 2005, 6, 7 ঘটে চলা ঘটনার সঙ্গে এখনকার বর্তমানে এই যোগ্য শিক্ষকদের যে চাকরি চলে গেল। তখন সেই বুদ্ধবাবুর জামানায়, বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী ছিল, সেই সময় রাজ্যের মন্ত্রীরা সিঙ্গুর বা নন্দীগ্রামের যে কোনো ঘটনার সময় যেবার রিয়াক্ট করতেন, এখনো রাজ্যের মন্ত্রী, তৃণমূল মুখপাত্র সব একইভাবে রিয়াক্ট করছেন। এবং সেই সময়ও তারা পুলিশের কাজ, পুলিশ লাঠি চালালে সেটা যত রকমভাবে শিল্ড করার চেষ্টা করতেন, কি সিঙ্গুর কি নন্দীগ্রাম। এবং এখানেও তাই একই দেখলাম, যে যখন চাকরিহারাদের ওপর পুলিশ লাঠি চালালো, একইভাবে সেটা নানাভাবে সেটা পুলিশকে সেফগার্ড করার চেষ্টা করছেন। আদতে যা হয় সব শাসকের এক রাগ। আমি কেন এই কথাটা বলছি, চলুন আগে আপনাদের ফিরহাদ হাকিম, যিনি মেয়র ও মন্ত্রী একাধারে, তার একটা কথা আপনাদের আগে শুনিয়ে নিই। মশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে ডিআই অফিস দখল করে অরাজকতা করে তারা তো নিজেদের কেসটাকে উইক করছে। এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন। তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে। দয়া করে স্কুলে যান, আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা, আপনারা শিক্ষকতা করুন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। কিচ্ছু করতে পারবেন না, সুজনবাবু কিছু করতে পারবে না, ওই আরেকজন কি আছেন, ওই না বিজেপির না যারা বলছে আর কি, ওই যারা সুকান্ত বাবু, এরও কিছু করতে পারবে না, শুভেন্দুবাবু কিছু করতে পারবে না, আর বিকাশবাবু তো যা ক্ষতি করার করে দিয়ে চলে গেছে। সুতরাং এই লড়াইটা এখন লড়তে দিন। কোনো এমন কাজ করবেন না যেটাতে পরে আপনাদের উপর দায়ী হয় যে এখানে প্রমাণ লোপাটের কোনো প্রতিক্রিয়া করেছে। আপনারা শুনলেন ফিরহাদ কি বলল, যে ডিআই অফিসের ঘটনার জন্য সম্পূর্ণভাবে তারা দায় চাপিয়ে দিলে হচ্ছে শিক্ষকদের ওপর। তার কথা মতো শিক্ষকেরা ওখানে নাকি যদি ডকুমেন্ট এসব স্ন্যাচ করতে গিয়েছিলেন। একটা শিক্ষক যারা এত বছর ধরে শিক্ষকতা করছেন, এরা কেউ তৃণমূলের চোর নয়, তৃণমূলের দাগি অপরাধী নয়। এরা গিয়েছিলেন নিজেদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডিআই অফিসে, এরা জানতে গিয়েছিলেন যে তাদের স্যালারিটা ঠিক সময় হবে না হবে না, সেটার জন্যই উনি গিয়েছিলেন। আর এই রাজ্য সরকারের যারা মন্ত্রী আছেন, তারা অনায়াসে তাদের গায়ে স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন যে তারা অ্যাজ একটা ক্রিমিনাল, তারা যে ওখানে ভাঙচুর করতে যাবেন। যাদের হাতে চক ডাস্টার থাকে, এদের হাতে ওই রিভলভার থাকে না, এদের হাতে বোম থাকে না, এরা মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, যেটা আপনাদের বলছিলাম, তো সেখানেও আমি তখন দেখেছিলাম যে ওই সিঙ্গুরে যখন লাঠিচার্জ হলো, সেখানে সেদিন আমি উপস্থিত ছিলাম। সিঙ্গুরে গ্রামবাসীদের পিটিয়ে পুলিশ তুলছে, একটার পর একটা গ্রামবাসী, মহিলা এবং মহিলাদের সঙ্গে বাচ্চা, পুরুষ। তারপরের দিন গণশক্তি বা অন্য জায়গায় লেখা হলো সব বহিরাগত নাকি ছিল, এবং সিপিএম এর মুখপাত্র, সিপিএম এর মন্ত্রী, তারাই একইভাবে এখন যেরকম এরা নেতারা সব সুর বেঁধেছে, সেখানেও যে পুলিশ ঠিক কাজ করেছে, বহিরাগতরা এলে পুলিশ পেটাবে না। পুলিশ কি করবে? পুলিশ চুপ করে বসে থাকবে? একইভাবে নন্দীগ্রামের 14ই মার্চ 2007 যখন গুলি চললো, পুলিশের গুলিতে বহু মানুষ প্রাণ হারালেন, তখনও কিন্তু আমরা দেখেছিলাম এই একই ভূমিকায়। তাই যুগে যুগে আমার সেদিনের এই ঘটনার পর মনে হচ্ছে যে ঘটনার পর সামনে চলে আসে শাসক একই সুরে কথা বলে। চলুন এবার ববি হাকিম হয়তো কিছুটা জানেন, অনেকটাই হয়তো জানেন না। উনি
এত ব্যস্ত মানুষ, তাই উনি হয়তো সব খবর রাখতে পারেন না। বিশেষ করে আদালতে এফিডেভিটে কি দেওয়া হয়েছে, ওনার এত পড়ার সময় কোথায়? ওনাকেও নেত্রী সুরে সুর মেলাতে হয়। উনি বলেছেন নেত্রীর ওপর ভরসা রাখতে। তো ভরসাটা নতুন করে কি করে রাখবে আর এই যোগ্য শিক্ষকেরা? নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কোন কথা বললেন যে যার ওপর ভরসা রাখবো, আমি তোমাদের সঙ্গে আছি? খুব ভালো কথা। তো থাকতে গেলে কি করতে হবে? থাকতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে হবে। কিন্তু সেটা কি একবারও এই রাজ্য সরকার করেছে, বা রাজ্য সরকারের সদিচ্ছা আছে? এসএসসি কি করেছে? বরঞ্চ তিনি ওখানে সেদিন বলেছিলেন আগে যোগ্যদেরটা দেখব, তারপরে অযোগ্যদেরটা। এবং সেখানেও এরা কিভাবে অযোগ্য সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। নেত্রী যখন বলছেন যে দেখব, আপনারা স্কুলে যান, স্কুলে যদি তারা যায়, আদালতের রায় তাদের সবার চাকরি চলে গেছে। এবার তারা মুখ্যমন্ত্রীর কথা শুনে যদি স্কুলে চলে যায়, তাহলে কি সেটা তাদের আদালত অবমাননা হবে না? এবং সেখানে গিয়ে তারা কি ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন? যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে মিস্টার হাকিম, এরা কোনো রকম টুকে চাকরি পায়নি, এরা রকম কাউকে ধরে পায়নি, এদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছে। তারা তাদের মেধাকে সঙ্গী করে আজকে জায়গায় এসছে, সেই জায়গায় গিয়ে কাউকে তাদের তেল লাগাতে হয়নি। যারা এরকম ভাবে তেল লাগিয়ে বা নানাভাবে উপরে উঠে আসেন, তারা মেধার দাম বুঝতে পারেন না। হ্যাঁ, যেটা আপনি জানেন না, আপনাকে আগে দেখাচ্ছি, সেটা হচ্ছে এসএসসি যে প্রেয়ারটা সেটা করেছে, সেখানে এসএসসি লিখেছে পারমিট যে দা অ্যাপয়েন্টি নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যারা দাগি নয়, দাগি নিজেরা এখনো দাগিদের নাম না দিলেও সেখানে লিখেছে ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ দ্য একাডেমিক ইয়ার until the process of fresh appointment to such post is concluded, whatever is earlier. অর্থাৎ এই বছরটা পুরো একাডেমিক ইয়ার অথবা নতুন যতক্ষণ না পর্যন্ত পুরো রিক্রুটমেন্ট হয়, তারা এই যারা যোগ্য শিক্ষক আছে রেখে দেওয়ার জন্য প্রেয়ার করেছে। কারণ তারা মনে করে যে না হলে স্কুল শিক্ষা লাটে উঠবে। তো সেখানে দাঁড়িয়ে তো বলতে পারেনি যে এরা থাকবে, শুধু প্রেয়ারটা করেছে। এবার চলুন আপনাদের মিস্টার হাকিম আপনাকে আরো কিছু দেখাই। এটা রাজ্য সরকার কিছুতেই স্বীকার করছে না যে এটা দুর্নীতি হয়েছে। বারবার করে কিছু ভুল, কিছু সামলে নেব, কিন্তু এই দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আপনাকে একটা এসএসসি যা লিখেছে তাতে বলছে ইন কোর্স অফ হিয়ারিং এসএসসি ডিড নট ডিসকাউন্ট দ্য ফ্যাক্ট, তাদের হলফনামায় যেটা বলেছে, that possibilities of further irregularities exist, অর্থাৎ যে তালিকা তারা দিয়েছে তারপরেও তারা বলছে অনিয়ম থাকতে পারে। পিছিয়ে নেই কিন্তু স্টেট গভর্নমেন্টও। স্টেট গভর্নমেন্ট যেটা বলছে 265 প্যারাতে যেটা বলা হচ্ছে, স্টেট গভর্নমেন্ট therefore has accepted that there were widespread illegalities in the selection process and that the number of persons who received appointments illegally could not be terminated with execute that had resolved to create supplementary posts to accommodate the illegal appointees. অর্থাৎ রাজ্য সরকার ওয়াইড স্প্রেড যে ইলিগালিটিস হয়েছে সেটাও কিন্তু রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে। অর্থাৎ কি দাঁড়িয়েছে, আপনি বলছিলেন যে ভরসা রাখার কথা, তাই জন্যই এই প্রমাণ বা নথিগুলো হাজির করলাম। এর উপর দাঁড়িয়েও যাদের আজকে সর্বস্ব চলে গেছে, যারা আজকে হাহাকার করছে, তাদের খেতে হচ্ছে পুলিশের লাঠি, তাদের খেতে হচ্ছে লাঠি, রাস্তায় ফেলে তাদের মারা হচ্ছে, তারা অনশনে বসেছে আজকে, তারপরেও এই কথা শুনতে হচ্ছে মিস্টার ফিরহাদ হাকিম। কতটা বলা যেতে পারে সহনশীলতা এরা হারিয়ে ফেলেছে সবার। এরা সবসময় নিজেদের বাঁচানোর জন্য এখন শিক্ষকদের কোর্টে বল ঠেলে দিয়েছে। কিন্তু এবার খুব কঠিন কিন্তু শাসকের পক্ষে এবার, কারণ 18,000 শিক্ষক শুধু নয়, তার সঙ্গে অন্য শিক্ষকেরাও পথে নেমেছেন। আজকে কলকাতা মিছিলে মিছিলে আন্দোলিত, একদিকে এসএসসি যারা যোগ্য
প্রার্থী ছিলেন, একজন অনশনে বসে গেছেন, এর শেষ কিন্তু শাসক এখন জানে না। অলরেডি একটা এসএসসি ওখানে গিয়েছে, একটা পিটিশন জমা দিয়েছে, সেই পিটিশনে একটা প্রেয়ার বলতে পারেন এটা। রাজ্য সরকার এবার কি নিয়ে যাবে? রাজ্য সরকার যদি রিভিউ পিটিশন করতে চায়, রিভিউ পিটিশন তখনই করা যায় যে যদি তাদের হাতে কোনো নতুন নথি বা প্রমাণ আসে। তো রাজ্য সরকারের কাছে কি নথি বা প্রমাণ এলো যে তারা রিভিউ চাইছে? এক হতে পারে তারা যদি বলে এই ওয়েবসাইটে এসএসসি যে সেটা যোগ্য এবং অযোগ্যদের তালিকা তারা আলাদা করে বার করে দিল, তাহলে সেক্ষেত্রে একটা তখন বলতে পারে যে রিভিউ পিটিশন। তাহলে তখন প্রশ্ন উঠবে যে তাহলে এতদিন তাদের হাতে থাকা অবস্থাতেও তারা বার করেনি কেন? এই প্রশ্ন কিন্তু ভয়ঙ্করভাবে উঠবে। কিন্তু তারপরেও এদের চাকরি ঠিক থাকবে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ এর বাইরেও আর কি যখনই এসএসসি কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যে সংখ্যাটা বলছেন তার উপরেরও কেউ অযোগ্য নেই তো, এসএসসি কিন্তু বলতে পারেনি। তাই এই শিক্ষকদের যে চাকরি সেটা যারা অর্জন করেছে, এই মুহূর্তে কিন্তু কোনো আশার আলো দেখা যাচ্ছে না। তারপরেও এরা ভরসা রাখবেন? 2019 সাল থেকে তারা তো যখন চাকরিতে পেয়েছিলেন, 21 থেকে মামলা শুরু, তারা তো ভরসাই রেখেছিলেন। ভরসা রেখে আজকে তারা পথে বসেছেন। এই গলা চিৎকার করে ভরসা রাখবেন বললেই ভরসা আর ফিরবে না। তখনই ফিরবে যখন এদের যোগ্য শ্মশান মানে ওই চাকরিতে রাজ্য সরকার বহাল রাখতে পারবেন, তখনই তার উপর ভরসা ফিরবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।